বেরিয়ে পড়ছি এখন তাওয়াং উদ্দেশ্যে। রেডি সবাই? লেটস গো। ওখান থেকে স্নোই পিক দেখা যাচ্ছে ওই যে। সড়কটা রক্ষা করার জন্য প্রাণ দিয়েছিল অনেক ভারতবর্ষের বীর সৈনিক। তাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই নায়ক মেদুং ওয়ার মেমোরিয়াল। এখানে একটা চোরতেন বানানো আছে, এখানে এই সব সেনাদের নাম লেখা আছে। সিলেবাস এখান থেকে 6 কিলোমিটার। উফ, মন শান্তি, চোখ শান্তি। অক্সিজেন একটু কম বোঝা যাচ্ছে, প্রাণবায়ু প্রচুর এখানে। এই বন্ধু আমার এসেছে, বন্ধুকে বরফ মাখিয়ে দেয়। যে বরফ দেখেছি ফ্রিজের ভেতর, সেই বরফ আছে রাস্তার উপর। তাওয়াং গেট পার করেই প্রথমেই চোখে পড়ল এই বরফ জমা লেকটি। এই সেলার নামে এই লেকটা। আমরা গিয়ে পড়লাম সেলা পাসে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই গিরিপথটি সম্পূর্ণ বরফ দিয়ে ঢেকে যায়। জগবন্ত সিংয়ের আবক্ষ মূর্তি। 62 যুদ্ধে জগবন্ত সে 72 ঘন্টা ফাইট করতে পেরেছিল জন্য কিন্তু বমডিলাকে ভারতীয়রা অনেকটা স্ট্রং করার সময় পেয়েছিল। এই তিনজনের অদম্য সাহসিকতার জন্যই কিন্তু আজ অরুণাচল ভারতের অংশ। টানা 72 ঘন্টা একটা লোক লড়াই করেছিল এবং একা হাতে 300 জন চীনা সৈন্যকে মেরেছিল। গুড মর্নিং দিরাং। আজকে এই মুহূর্তে আমি দিরাঙে, এখন বাজে সকাল 7টা। সবাইকে স্বাগত আমার চ্যানেল ট্রাভেল বিনিয়োগ বিশ্বজিতে। আমি বিশ্বজিৎ সাহা। শুরু করছি অরুণাচল প্রদেশ সিরিজের এপিসোড 2। গতকাল আমরা ভৈরবকুণ্ড থেকে রওনা দিয়ে প্রায় 196 কিলোমিটার রান করে এসেছি এই দিরাঙে। আমাদের যাওয়ার কথা ছিল শান্তি ভ্যালিতে, কিন্তু আমরা শান্তি ভ্যালি পৌঁছাতে পারিনি, কারণ রাত্রি 8টা হয়ে গিয়েছিল। আমরা দিরাঙে একটা হোমস্টে নিয়ে এখানে উঠেছি। এই হোমস্টেটা দারুণ, এখান থেকে চারপাশের ভিউও খুব সুন্দর পাওয়া যায়। আমরা আজকে বেরোবো তাওয়াংয়ের উদ্দেশ্যে। তাওয়াং, যার জন্য এই অরুণাচল প্রদেশ আসা। আজকে এই দিরাং থেকে তাওয়াং যাওয়ার রাস্তায় পড়বে অনেকগুলো দর্শনীয় স্থান, আমরা দেখতে দেখতে যাব। আমাদের রাস্তায় পড়বে আজকে সেলা পাস পড়বে, সেলা লেক পড়বে, নায়ক মেদুং ওয়ার মেমোরিয়াল পড়বে, জসবন্তকার ওয়ার মেমোরিয়াল পড়বে, চাকজাম ব্রিজ পড়বে। তো আমরা এক্সপ্লোর করতে করতে যাব, প্রত্যেকটা সম্বন্ধে আপনাদের বলবো। তো চলুন শুরু করি এপিসোড 2 অরুণাচল প্রদেশ সিরিজের। যে হোমস্টেতে আছি সেখান থেকে ভিউটা দেখুন, কি দারুণ। এই পাশটা দেখুন, কি চমৎকার দেখাচ্ছে, দিরাংকে কি সুন্দর দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের উনশেল হোমস্টে। এই উনশেল হোমস্টে গতকাল রাত্রে আমরা এসেছি। এই হোমস্টেটা দারুণ, এর পাশে একটা সুন্দর জায়গা আছে, মাঠ আছে, আর সব পাশে পাহাড়। আর এই যে এই রাস্তাটা দিয়ে আমাদের কালকে আসতে হয়েছে, এখান দিয়ে আমাদের বাইক নামাতে একটু সমস্যা হয়েছিল, কিন্তু পরে আমরা নামিয়ে নিয়েছি। আর এই রাস্তাটা এটা কিন্তু সোজা চলে গেছে একেবারে দিরাং মনেস্ট্রিতে। এই যে আমাদের ভাই ব্রাদার্স সব রেডি হচ্ছে। রানা, অপু রেডি, আর দুজনে আজকে হোয়াইট, বাহ মিল্কি হোয়াইট। তো সুমন ভাই রেডি হচ্ছে। সৌরভ ভাই তুমি রেডি? রেডি। প্রসেনজিৎ রেডি, সুব্রত রেডি, তপন রেডি, মান্না রেডি হচ্ছে, এদিকে সত্যেন রেডি হচ্ছে। আর এই রুমটা সন্তোষ, বন্ধু সন্তোষ রেডি। সন্ত, মর্নিং, সব ঠিক আছে ভাই? চলো আজকে তাওয়াং যাচ্ছি। তো আমাদের এই একটা রুম, এই আরেকটা রুম, এটা 3rd রুম, এটা 4th রুম, আর মাঝখানে এই স্পেসটা আছে। তো সেদিক থেকে এই হোমস্টেটা কিন্তু দারুণ। এই উনসেল হোমস্টের পাশে ভিউটা দেখুন। এই হোমস্টের কন্ট্যাক্ট ডিটেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা আসতে পারেন। দিরাঙের মেন রাস্তায় যেগুলো পড়বে সেগুলো কিন্তু বেশিরভাগই হোটেল, হোমস্টে কিন্তু কম। আর হোটেলে আপনি সেই হোমলি ফিলটা পাবেন না, কিন্তু হোমস্টেতে কিন্তু সেই জিনিসটা পাওয়া যাবে। এবং যদি চারপাশে এরকম নজারা থাকে তাহলে তো কথাই নেই। দেখুন জায়গাটা, পাশে একটা বিস্তৃত মাঠ, সামনে পাহাড়, পেছনে পাহাড়, আর মাঝখানে আমাদের এই উনশেল হোমস্টে। গতকাল যখন আমরা আসছিলাম এখানে রাস্তায় প্রচুর ঠান্ডা লেগেছিল, প্রচুর। মোটামুটি 8,500 থেকে 9,000 ফিট উচ্চতায় আমরা আছি। আজ যাব 10,000, এবং তারপরে আমরা যাব
কুমলা পাসে, সেটা 15,200 ফিট। তো হাইট বাড়বে, টেম্পারেচার কমবে আমরা জানি, কিন্তু কাল বুঝতে পারিনি, তাই আসার সময় খুব ঠান্ডা লেগেছিল। ওই জন্য আজ প্রিপেয়ার হয়ে নিচ্ছি যাতে ঠান্ডা না লাগে। হোমস্টের পাশ দিয়ে একটা রাস্তা নেমে গেছে, এই পাশটা দেখি কেউ আছে কিনা। আশেপাশে কত নদী আছে, তো আওয়াজ পাচ্ছিলাম। দিরাং নদী, যেহেতু আমরা দিরাঙে আছি, ওই আওয়াজটা পাওয়া যাচ্ছে দিরাং নদীর। যাওয়ার সময় দেখবো আমরা কোথায় আছে না। এখানে রাস্তার সামনে গিয়ে একটা ফার্ম আছে, গতকাল হোমস্টে ওনার বলছিল, সেই ফার্মের ওখানে গিয়ে রাস্তা শেষ হয়ে গেছে। এই দেখে নিন আপনারা। দিরাঙের যে মনেস্ট্রি আছে এই রাস্তায় বলছিলাম, তার আরেক নাম থুপতেন ধারগেল লিং। এই দিরাঙের মনেস্ট্রি কিন্তু 2007 সালে এখানে তৈরি হয়েছে। আর 2017 সালে আমাদের 14 দলাই লামা যে আছে, তিনি এখানে একটা প্রার্থনা কক্ষের উদ্বোধন করেন। এখানে মূলত যে মঙ্ক তারা থাকেন, এবং এখানে ধর্মীয় শিক্ষাটা মেনলি দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, লোসার বা তোগ্গা এই ধরনের অনুষ্ঠানও এখানে অনুষ্ঠিত হয়। তো আজকে আমরা মনেস্ট্রি যাচ্ছি না, আমরা একবারে বেরিয়ে যাব তাওয়াংয়ের উদ্দেশ্যে। দিরাঙে এলে দিরাং থেকে কিন্তু মান্ডালা টপ এবং শান্তি ভ্যালি এই দুটো জায়গা ঘোরা যায়, এবং অবশ্যই ঘুরবেন। আমরা শান্তি ভ্যালি গতকাল যেতে পারিনি, আমরা ফেরার সময় শান্তি ভ্যালিতে থাকবো প্ল্যান করেছি। আর নামার সময় আমাদের প্ল্যান হয়েছে আমরা মান্ডালা টপ হয়ে নামবো। আমার মান্ডালা টপ হয়ে শেরগাঁও হয়ে নেমে যাবো, একটা রাস্তা আছে, আমি আপনাদের দেখাবো। তো দিরাঙে এলে দিরাঙের সঙ্গে সঙ্গে এই শান্তি ভ্যালি এবং মান্ডালা টপ এই দুটো অবশ্যই দেখবেন। আমরা রেডি, বেরিয়ে পড়ছি এখন তাওয়াং উদ্দেশ্যে। রেডি সবাই? একদম, লেটস গো তাওয়াং। চলো, সব ফাইনাল রেডি, সন্তোষ রেডি, মান্না তপন রেডি, আমাদের বাইকটা পেছনে আছে। ভাই বেরিয়ে পড়লো, সত্যি রেডি হচ্ছে, বেরোবো। পাপ্পুও বেরিয়ে গেলো, সুমন আর এই পোষণ লাস্টে আছে। তো চলো লেটস গো। দিরাং থেকে বেরিয়ে যাচ্ছি, প্রথমে ব্রেকফাস্ট করবো, তারপর আমরাই যাবো। গতকাল এই তাওয়াং সিরিজের প্রথম পর্বে আমরা ভৈরবকুণ্ড থেকে শেরগাঁও এবং বমডিলা হয়ে দিরাং এসেছিলাম। সেই পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আজ আমাদের যাত্রাপথ দিরাং থেকে তাওয়াং, মোট দূরত্ব মোটামুটি 130 কিলোমিটার। এই মুহূর্তে আমরা এলাম রামা ক্যাম্পে। এই জায়গাটার নাম রামা ক্যাম্প। ওখান থেকে স্নোই পিক দেখা যাচ্ছে, ওই যে দূরে স্নোই পিক দেখা যাচ্ছে, দারুণ একটা ছোট্ট শহরের মতো। আমরা ব্রেকফাস্ট করার জন্য এখানে দাঁড়ালাম। দোকানের নাম হচ্ছে বিজয় মুকেশ হোটেল। পেট্রোল পাম্পে জিজ্ঞেস করলাম, পেট্রোল পাম্প থেকে বললো এখানে ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়। জিজ্ঞেস করলাম, এখানে রুটি আছে, সবজি আছে, ম্যাগি, চাউমিন, মোমো সবই আছে। আমাদের বিভিন্ন জন বিভিন্ন কিছু খাচ্ছে, তো আমরা ব্রেকফাস্ট এখানে করবো, তারপরে আমরা এগিয়ে যাবো। আমরা পৌঁছে গেলাম নায়ক মুদুং ওয়ার মেমোরিয়াল। এই ওয়ার মেমোরিয়াল ঢোকার রাস্তা, আমরা সবাই যাচ্ছি নায়ক মুদুং ওয়ার মেমোরিয়ালে, সবাই নেমে যাচ্ছি। এই নায়ক মুদুং ওয়ার মেমোরিয়ালের গল্পটা বলছি। 1962-তে যখন ভারত চীন যুদ্ধ হয়েছিল, তখন বমডিলা আর তাওয়াং তার মাঝখানে সড়কটা যেটা আমরা যাচ্ছি, এই সড়কটা রক্ষা করার জন্য প্রাণ দিয়েছিল অনেক ভারতবর্ষের বীর সৈনিক। তাদের স্মৃতির উদ্দেশ্যে, তাদেরকে সম্মান জানানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই নায়ক মুদুং ওয়ার মেমোরিয়াল। এখানে একটা চোরটেন বানানো আছে, চোরটেনের মধ্যে বুদ্ধ মূর্তি, চারপাশটা এপাশ দিয়ে সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। আচ্ছা, ওখানে একটা মিউজিয়ামও আছে উপরে। এই গেট সত্যি ভাবলে অবাক লাগে যে ভারতের কত বীর সৈনিক একসময় খুব কম অস্ত্রপাতি ছিল আমাদের ভারতীয় সৈনিকদের হাতে তুলনায় চীনাদের। তারা অনেক বেশি স্ট্রং ছিল, তথাপিও আমাদের ভারতীয় সেনারা নিজের প্রাণ বাজি রেখে রক্ষা করেছে এই অরুণাচল প্রদেশকে। এখানে একটা প্রেয়ার হুইল আছে, ঘুরিয়ে দিই প্রেয়ার হুইলটা। এখানে আছে
কামেং কালচার অ্যান্ড হেরিটেজ মিউজিয়াম। এই ঢুকে গেলাম মিউজিয়ামে। এই মনপা উপজাতির ট্র্যাডিশনাল পোশাক। আসলে অরুণাচলের বেশিরভাগটাই মনপা, কিছু শেরডুক পেন আছে। এই যে শেরডুক পেন এরা, হ্যাঁ এটা বলছিলাম, তাদের বিভিন্ন পোশাক, এই বিভিন্ন উপজাতির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রগুলো এখানে আছে। আকা, এটা আকা উপজাতি, তাদের ব্যবহৃত জিনিসপত্র। বুগুন, বুগুন উপজাতির ব্যবহৃত জিনিসপত্র। সতরাং, এই উপজাতির লোকরা যেসব জিনিসপত্র ব্যবহার করে তাদের দৈনন্দিন কাজকর্মের জন্য, সেগুলো কিছু রাখা আছে এখানে। হ্যাঁ, রাখা আছে কিছু অস্ত্রশস্ত্র, কিছু অস্ত্রপাতি। এই যে, হ্যাঁ এই একটা, এটা কোনো জন্তুর ছাল মনে হচ্ছে। সেনার ব্যবহৃত ব্যাগগুলো, এই সেনারা এইসব ব্যাগ বেল্ট ব্যবহার করতো। এই সেনার পোশাক, হয়তো এই পোশাক পরেই একদিন যুদ্ধে লড়েছিল ভারতীয় সেনারা। সেই পোশাক আজও সংরক্ষিত। বেস্ট লাগলো এই নাগমদুং ওয়ার মেমোরিয়াল। তো অরুণাচল ঘুরতে আসলে অবশ্যই এটা মাস্ট ভিজিট প্লেস। এখানে সেই সব সেনাদের নাম লেখা আছে, কোন ব্যাটালিয়ানের কে ছিল, কারা কারা এখানে যুদ্ধে প্রাণ দিয়েছে, সবটা লেখা আছে এখানে একটা ওয়ালের মধ্যে। আর কোন কোন রেজিমেন্ট ছিল সব এখানে আছে। রাজপুত, শিখ, ডোগরা আছে। দ্য ব্যাটেল অফ নাগমদুং স্টোরি এখানটায়। আবার দাঁড়িয়ে পড়লাম, কি বলবো, কেন দাঁড়াবো না, দেখুন কেন দাঁড়িয়েছি, সামনটা দেখুন, স্নোই পিক দেখা যাচ্ছে। এত সুন্দর ভিউ দেখলে কেন দাঁড়াবো না। শুধু তো বাইক চালাতে আসিনি, ঘুরতেও এসেছি। মান্না বন্ধু দাঁড়িয়ে গেছে, মানে আমার সঙ্গে সঙ্গে ওর স্পটটা ভালো গেছে, বাকি একজন এগিয়ে গেছে, আমরা দুজন দাঁড়িয়েছি এখানে জাস্ট এই ভিডিওকে এনজয় করার জন্য। চলো আবার এগোচ্ছি, আবার সামনে কথা হবে। পৌঁছে গেলাম বৈশাখীতে। আই লাভ বৈশাখী। অ্যাকচুয়ালি এটা বৈশাখী আর্মি ক্যাম্প। এই সেলা ওয়ারিয়ার ডিফেন্ডিং দ্য নেশন। আর বাদিকটায় আছে আর্মিদের সেলা ওয়ারিয়ার ক্যাম্প, সেটা আমি দেখাচ্ছি না, আর্মিদের তাই দেখাচ্ছি না। রাস্তায় বৈশাখী হয়ে যায়। এরপরে আমাদের পড়বে তাওয়াং গেট। আমরা এখানে একটু দাঁড়ালাম, এখানে ক্যান্টিন আছে, আর্মিদের ক্যান্টিন। এই ক্যান্টিনে আমরা চা খাবো। ঠান্ডা কিন্তু প্রচুর লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। এই বৈশাখীতে এসে বাইক থেকে নেমে বুঝতে পারছি ঠান্ডা হাওয়াটা। জ্যাকেটের চেনটা খুলেছি, প্রচুর লাগছে। যাই হোক, ব্রেক নিলাম, চা খাবো আর্মি ক্যান্টিনে। আর্মি ক্যান্টিনের ভিতরে ভিডিও অ্যালাউড না, তাই ওখানে দেখাতে পারছি না। বাইরে আছি আমি ক্যান্টিনের, এখন ভিতরে গিয়ে চাটা খাই। বৈশাখী আর্মি ক্যাম্প থেকে খানিকটা এগিয়ে চোখে পড়ল এই ওয়াই জাংশন। এই ওয়াই জাংশন থেকে ডান দিকের রাস্তাটি চলে গেছে সেলা পাস হয়ে, আর বাদিকের রাস্তাটি সেলা টানেল হয়ে। আজ আমরা সেলা পাস হয়ে তাওয়াং যাব, ফেরার সময় আমরা সেলা টানেল হয়ে ফিরব। যে কারণে এখানে আসা, বরফ। সেলা পাস আমরা যাইনি এখনো। সেলা পাস এখান থেকে 6 কিলোমিটার, 4-5 বরফ। গতকাল রাত্রে বরফ পড়েছে, বোঝা যাচ্ছে রাস্তার দুপাশে বরফ জমে আছে। দেখুন দেখুন, এই জন্যই আসা। উফ, মন শান্তি, চোখ শান্তি। অক্সিজেন একটু কম বোঝা যাচ্ছে, অক্সিজেন কম হলে কী হবে, প্রাণবায়ু প্রচুর এখানে। সবাই হুল্লোড়ে মেতে গেছে। সেলা পাস না পৌঁছাতেই এই পরিমাণ বরফ পেয়ে গেলাম। উফ, এই জন্যই তাওয়াং আসা, এই জন্যই তাওয়াং আসা। সবাই ছবি তুলতে ব্যস্ত। এই যে সন্তোষ ছবি তুলছে বসে, এই যে সবাই ছবি তুলতে। সন্তু, কেমন লাগছে? সেটা স্বপ্ন। প্রথমবার কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। এর আগে বরফ পেয়েছিলাম মানালিতে, এবার পেলাম এখানে। এই বন্ধু আমার এসেছে, বন্ধুকে বরফ মাখিয়ে দেই, বরফ মাখিয়ে দেই, দিল খুশ। যে বরফ দেখেছি ফ্রিজের ভেতর, সেই বরফ আছে রাস্তার উপর। তাই নাকি? খুব সুন্দর জায়গা, একদম মন খুশ। মান্না বলছে মন খুশ। মন খুশ। তোর মন খুশ তো ভাই? এই বাস। রে ও এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে?
আমরা পৌঁছে গেলাম তাওয়াং গেটে। তাওয়াং গেট অর্থাৎ এখানে ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট শেষ আর তাওয়াং ডিস্ট্রিক্ট শুরু। এই গেটটাকে অনেকে ফেন্সিং গেটও বলে। চমৎকার তিব্বতী নকশা, বিভিন্ন রং, গেটের বিভিন্ন জায়গায়। এই গেটটা পার হলেই আমরা ঢুকে যাব এখন তাওয়াংয়ে। চারপাশে বরফ আমাদের অভ্যর্থনা জানাচ্ছিল তাওয়াংয়ে আসার জন্য, আর তাওয়াং গেট ওখানে দাঁড়িয়ে আছে সেই অভ্যর্থনাটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য। ওয়েলকাম টু তাওয়াং। চলো। বেশ রোদ উঠেছে, তাই অনেক জায়গায় বরফ গলে গিয়ে রাস্তা এখন পিচ্ছিল। এই রাস্তায় বাইক চালাতে গেলে অনেকটাই বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, নচেত পরিণতি চোখের সামনে। এই রাস্তা চলে গেছে চারবেলা, এই চারবেলা, আর এটা চলে গেছে তাওয়াং। তাওয়াং এখান থেকে 76 কিলোমিটার। তাওয়াং গেট পার করেই প্রথমেই চোখে পড়ল এই বরফ জমা লেকটি। সে এক অনির্বাচনীয় শোভা। অবাক হয়ে দেখছিলাম। অ্যাকচুয়ালি এই অঞ্চলে স্থানীয়রা মানে যে 101টা লেক আছে এবং সবগুলোই পবিত্র, তার মধ্যে এটা একটা। চলে এসেছি সেলা লেকে। এই সেলার নামে এই লেকটা, সেলা কে, তার নামে কেন এই লেক, সব ইতিহাস আমি বলবো। আপাতত লেকটা দেখুন, একদম স্ফটিক স্বচ্ছ জল, চারপাশে বরফ। লেকটা এখনও জমেনি। ডিসেম্বর এর পর থেকে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে কিন্তু এই লেকটাও জমে যাবে। বিশাল লেক, অপূর্ব অপূর্ব। এই পাহাড়ের মাঝখানে এটা এত বড় লেক। তেরো 700 ফিট উচ্চতায় অবস্থিত এই শিলা লেকের আরেক নাম প্যারাডাইস লেক। শীতকালে যেমন এটি বরফে জমে যায়, তেমনি গ্রীষ্মকালে আশপাশ ভরে যায় রডোডেন্ড্রন ফুলে। এটি শুধু একটি লেকই নয়, এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। স্থানীয় বৌদ্ধদের কাছে এই লেকটি একটা পবিত্র স্থান। নুরানাং নদীর উৎপত্তি এই শিলালেক থেকেই। সেলা একজন মনপা মেয়ে। 1962 ভারত চীন যুদ্ধে রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতকে সাহায্য করতে গিয়ে শহীদ হয়েছিলেন এই সেলা। তার নামেই নামকরণ করা হয়েছে এই শিলা লেকের এবং সেলা পাসের। সেলা লেক থেকে খানিকটা এগিয়েই আমরা গিয়ে পড়লাম সেলা পাসে। সেলা পাস 13,700 ফিট উচ্চতায় অবস্থিত এই গিরিপথটি তাওয়াংকে বাকি ভারতের সঙ্গে যুক্ত করে। শীতকালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই গিরিপথটি সম্পূর্ণ বরফ দিয়ে ঢেকে যায়। তখন এই পথ দিয়ে তাওয়াং যাওয়া আসা কঠিন হয়ে পড়ে। 2024 সালের আগ অবধি এই সেলা পাসই ছিল একমাত্র রাস্তা তাওয়াং যাওয়ার। 2024 সালের 9 মার্চ উদ্বোধন হয় সেলা টানেলের। সেলা টানেলের উচ্চতা 9,800 ফিট, তাই শীতকালে বা যে কোনো আবহাওয়ায় খুব সহজেই সেলা টানেল হয়ে পৌঁছে যাওয়া যায় তাওয়াং। সেলা টানেল পৃথিবীর দীর্ঘতম 2 লেনের টানেল। আমরা ফেরার সময় সেই টানেল হয়ে ফিরব, তখন তার গল্প করা যাবে। সেলা পাস হয়ে আমরা এগিয়ে চললাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের দিকে। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল এখান থেকে আর 14 কিলোমিটার। আমরা এখন পৌঁছে গেলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। 10,960 ফিট এই ওয়ার মেমোরিয়ালের এন্ট্রি। তারিখটা 17 নভেম্বর 1962। চায়না আর্মি ওরা ওই মংলা পাস অতিক্রম করে ভারতে চলে এসছে, ভারতে এগিয়ে এসছে। চায়নাদের দুটো ট্রুপকে ভারতীয় আর্মিরা যশবন্ত সিংয়ের নেতৃত্বে হারিয়ে দিয়েছিল। তারপর চায়নার একটা MGM মেশিন গান নিয়ে আসে এবং সেই মেশিন গানের সঙ্গে লড়াইয়ে প্রাণ যায় বহুত ভারতীয় সৈনিকের। শুধুমাত্র 3 জন বেঁচে ছিল। রাইফেলম্যান যশবন্ত সিং,
রাইফেলম্যান গোপাল গুছাই আর ল্যান্স নায়ক তিলক সিং। ওরা তিনজন মিলে যুদ্ধ করে সেই MGMটা মেশিন গানটা নিজেদের করায়ত্ত করে, কিন্তু করায়ত্ত করে ফেরার সময় গোপাল গুছাই আর তিলক সিং মারা যায়। যশবন্ত সিং একা বেঁচে ছিল, আর একা যশবন্ত সিং ওখানে টানা 72 ঘন্টা লড়াই করেছে, 300 জন চীনা সৈন্যকে মেরেছে। এই 72 ঘন্টা যশবন্ত সিং এক বাংকার থেকে এক বাংকারে বারবার নিজের স্থান পরিবর্তন করে যুদ্ধ করেছিল। চীনা সৈন্যরা ভাবছিল যে যশবন্ত সিং একা নেই, অনেকে আছে। তাদের এই ভ্রমটা কিন্তু যশবন্ত সিং তৈরি করতে পেরেছিল, আর এই কাজে যশবন্ত সিংকে সাহায্য করেছিল সেলা আর নুরা। এই সেলার নামে সেলা পাস আমরা পার করে এলাম, আর নুরার নামে আছে নুরাং ওয়াটারফল, সেটা আমরা যাবো। এই হলো যশবন্ত সিংয়ের আবক্ষ মূর্তি। যশবন্ত সিংকে মরণোত্তর মহাবীর চক্র প্রদান করা হয়েছিল, তার ছবিও আছে এখানে। এই যশবন্ত সিং অ্যাকচুয়ালি যশবন্ত সিংয়ের এই বিছানাটা কিন্তু রোজ দিন করা হয়, এই কাপড় পাল্টানো হয়, তার জুতো পালিশ করা হয়, এবং তার বছর বছর কিন্তু পদোন্নতিও হয়। তার মানে যশবন্ত সিং কিন্তু এখনও চাকরি করে ভারতীয় সেনায়। সেলা যখন যশবন্ত সিং এখানে ছিল তাকে ভালোবাসত। যশবন্ত সিংয়ের এই পোস্ট দিয়ে সেলা মাঝে মাঝে যাওয়া আসা করতো। সেলার সঙ্গে যশবন্ত সিংয়ের যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কের দাম দিতে সেলা নিজের প্রাণ দিয়েছিল। সেলা ভালোবাসত যশবন্ত সিংকে, ভালোবাসত ভারতবর্ষকে। লাস্টে যশবন্ত সিং যখন যুদ্ধের পারছিল না, 72 ঘন্টা পরে বুঝে যাচ্ছিল হেরে যাবে, তখন সে নিজের মাথায় গুলি করে এবং তার মুন্ডু চীনা সৈন্যরা কেটে নিয়ে গিয়েছিল। যদিও পরবর্তীকালে তারা ওটাকে ফেরত দিয়েছিল। আর কেউ বলে সেলা একটা পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল, আবার কেউ বলে সেনা একটা গ্রেনেডের হামলায় মারা গিয়েছিল, আর নুরাকে ওরা বন্দি বানিয়ে চীনে নিয়ে গিয়েছিল। যশবন্তকার স্মৃতিস্থল 62 যুদ্ধে যশবন্তকার সেই 72 ঘন্টা ফাইট করতে পেরেছিল জন্য কিন্তু বমডিলাকে ভারতীয়রা খানিকটা স্ট্রং করার সময় পেয়েছিল। এই তখনকার সময় ব্যবহৃত ফোন, অস্ত্র, পার্সোনাল সব জিনিসগুলো। এই তিনজন যার কথা বলছিলাম, গোপাল সিং গোসাই, যশবন্ত সিং আর তিলক সিং নেগি, এই তিনজনের অদম্য সাহসিকতার জন্যই কিন্তু আজ অরুণাচল ভারতের অংশ। যশবন্ত সিংয়ের ব্যবহৃত টুপি এবং লাঠি, এলো বাংকার। এই বাংকারে যশবন্ত সিং রাওয়াত থেকে যুদ্ধ করেছিল। এটা হচ্ছে বাংকার 3। উপরে একটা বাংকার দেখালাম, এখানে একটা বাংকার, ওটা বাংকার 4, তারপরে ওই বাংকার 5, 6, উপরেও বাংকার আছে। টানা 72 ঘন্টা একটা লোক লড়াই করেছিল এবং একা হাতে 300 জন চীনা সৈন্যকে মেরেছিল। যশবন্ত সিং যখন যুদ্ধ করছে, ফাইট করছে, তখন সে একাই কিন্তু বারবার বাংকার চেঞ্জ করে যুদ্ধ করছিল। প্রথমটা চীনারা বুঝতে পারেননি, চীনারা ভেবেছিল যে এখানে অনেকজন সৈন্য আছে। যদি বললাম সেলার সঙ্গে তার যে সম্পর্ক ছিল, সেলার বাবা সেটা পছন্দ করতো না। খুব সম্ভবত সেলার বাবাই চীনা সৈন্যদের এই খবরটা দেয় যেখানে যশবন্ত সিং একাই আছে। যশবন্তকার ওয়ার মেমোরিয়াল ঘোরা হলো, এখন বাজে 2:18, আমাদের তাওয়াং পৌঁছাতে হবে। তো আজ হয়তো আমরা একজাম ব্রিজ যাবো না, আমরা এখন তাওয়াং যাওয়ার চেষ্টা করবো। যশবন্তকার ওয়ার মেমোরিয়াল ঘুরে আমরা এগিয়ে চললাম তাওয়াংয়ের দিকে। আগামীকাল আমরা যাব বুমলা পাস আর মাধুরী লেক।
সেই গল্প থাকবে পরের পর্বে, অর্থাৎ অরুণাচল প্রদেশ সিরিজের এপিসোড 3-তে। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জসবনগার ওয়ার মেমোরিয়াল ঘুরে আমরা এই মুহূর্তে পৌঁছালাম তাওয়াংয়ের হোটেলে, সোনাম হোমস্টে। হোটেল বললে ভুল হবে, হোমস্টে। এখন বাজে 5:30, দুপুরের খাওয়া এখনও হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে এদিকে। তো আজকের এই এপিসোডটা এখানে শেষ করলাম, তাওয়াং সিরিজের এপিসোড 2। দেখা হচ্ছে এপিসোড 3-তে।